মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় রায় আজ, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি পরিবারের। রাজধানীতে দুই তরুণকে ছুরিকাঘাতে হত্যা, সিসিটিভি ফুটেজ দেখে অপরাধী শনাক্ত, তদন্ত চলছে। দাবি পূরণের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার জগন্নাথের শিক্ষার্থীদের, হল নির্মাণের কাজ শুরু দ্রুতই। রাজধানীর বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের নারী ও শিশু সহ 5 জন দগ্ধ। শত কোটি টাকা লোপাটের অভিযোগ বিএসবি গ্লোবালের বিরুদ্ধে, খায়রুল সহ 3 জনের খোঁজে পুলিশ। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সঙ্গে আছি সঞ্চারী মজুমদার। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছি পুরো খবরে। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আজ। দ্রুত সময়ের মধ্যে মামলার বিচারিক কার্যক্রম শেষ হওয়ায় স্বজনদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। গত 13 মে মামলার বিচারিক কার্যক্রম যুক্তিতর্ক উপস্থাপন শেষে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রায়ের দিন ধার্য করেন। মাত্র 12 কার্যদিবসে শেষ হয় আলোচিত এই মামলার বিচারিক কার্যক্রম ও 13 কার্যদিবসে হবে রায়। মামলায় অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। গত 5 মার্চ বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয় শিশুটি। ঘটনার 7 দিন পর 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় শিশু আসিয়া। এই ঘটনায় শিশুটির মা আয়েশা আক্তার বাদী হয়ে থানায় হিটু শেখকে প্রধান আসামি করে মামলার দায়ের করে। দাবি পূরণে সরকারের আশ্বাসে 3 দিন পর আন্দোলন প্রত্যাহার করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ছেড়েছেন কাকরাইল মোড়। শুক্রবার রাত 8:15টার দিকে তাদের অনশন ভাঙান ইউজিসির চেয়ারম্যান। আশ্বাস দেন হল এবং দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণ কাজ শুরু হবে শিগগিরই। তবে এতে গড়িমসি হলে আবারও সড়কে নামার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। শুক্রবার রাত 8:15টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনশন ভাঙান ইউজিসির চেয়ারম্যান এস.এম. ফয়েজ। শিক্ষার্থীদের বেশিরভাগ দাবি মেনে নেয়ার আশ্বাস দেন তিনি। জানান, শিগগির শুরু হবে জগন্নাথের হল ও দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কাজ। আপনাদের দাবি বাস্তবায়নের জন্য গৃহীত হয়েছে। সরকারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের পরিচালন বাজেট বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে আবাসন সংকট নিরসনে আমাদের শিক্ষার্থীদের প্রয়োজন বিবেচনা করে খুব দ্রুত অস্থায়ী হল নির্মাণের কাজ শুরু করা হবে। আপনাদের নিশ্চয়তা দিচ্ছি, আজকে থেকে শুরু করে যেমনটি আগেও ছিল বলে আমার বিশ্বাস, এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন একটি ফ্যামিলি হিসাবে, একটি পরিবার হিসাবে আপনাদেরকে সবাইকে সাথে নিয়ে আমরা অগ্রসর হব। এর কিছুক্ষণ পর সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। ঘোষণা দেয়া হয় আন্দোলন প্রত্যাহারের। তবে দাবি পূরণে গড়িমসি হলে আবারও সড়কে নামার হুঁশিয়ারি শিক্ষার্থীদের। সুস্পষ্ট বাস্তবায়ন হয়েছে, আমরা সন্তুষ্টি প্রকাশ করেছি। তারপরেও যদি কোনো প্রকারের কোনো গড়িমসি এবং নয়সয় এবং আন্দোলনের পরিভাষায় বুজুম বাজুম এইটা যদি পরিদৃষ্ট হয়, আমরা ইনশাআল্লাহ যে অভিজ্ঞতা অর্জন করেছি আমরা ঘরে বসে থাকবো না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হলের দাবি দীর্ঘদিনের। এ নিয়ে ইউজিসির সঙ্গে বৈঠকে সুরাহা না হওয়ায় গেল বুধবার প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে লংমার্চ করে তারা। কাকরাইলে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে এ কর্মসূচি ছত্রভঙ্গ করে পুলিশ। সেই থেকে শুক্রবার পর্যন্ত প্রায় 55 ঘণ্টা কাকরাইল অবরোধ করেন শিক্ষার্থীরা। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম শামু হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে 48 ঘণ্টার আলটিমেটাম দিয়ে শাহবাগ থানা ঘেরাও করে সাধারণ শিক্ষার্থীরা। থানার কর্মকর্তাদের সাথে প্রায় 1 ঘণ্টার আলোচনা শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিনিধি দল
আগামী রোববার সকাল পর্যন্ত সময় বেঁধে দেন। বলেন, দোষীদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে নৃশংসভাবে খুন হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য। শিক্ষার্থী সাম্য হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে বুধবার ও বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করে বিভিন্ন সংগঠন। শুক্রবার সকালে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন সাম্যের সহপাঠী, অন্যান্য শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। পরে শাহবাগ থানার সামনে অংশ নেন তারা। এ সময় হত্যার বিচার দাবিসহ 3টি দাবি জানান শিক্ষার্থীরা। উদ্যানে আমাদের সাম্য ভাইকে হত্যা করা হয়েছে নৃশংসভাবে, আমরা এটার বিচার চাই। আসামিকে যথাযথভাবে গ্রেফতার করতে হবে দ্রুত। এটা নিরাপত্তা কোথায়? এটা হচ্ছে আমি কেন এখানে খুন হবো, আমার ভাই কেন এখানে খুন হবে? কিন্তু খুন হওয়ার জন্য যায়নি। আমরা আপাতত বহিরাগত এবং এই যে উদ্বাস্তু মানুষ এদের মুক্ত ক্যাম্পাস চাচ্ছি। শিক্ষক শিক্ষার্থীর একটি প্রতিনিধি দল হত্যায় জড়িতদের গ্রেপ্তারের অগ্রগতি জানতে শাহবাগ থানার কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। প্রায় 1 ঘন্টা পর প্রতিনিধি দলটি জানান, আলোচনা ফলপ্রসূ হলেও অগ্রগতি নিয়ে সন্দিহান তারা। আমাদের যতক্ষণ পর্যন্ত প্রকৃত হত্যাকারী এখানে চিহ্নিত এবং ধরা না পড়বে, আমরা তাদের সাথে যোগাযোগ অব্যাহত রাখবো, আমাদের চাপ সৃষ্টি করব। পরে শিক্ষার্থীরা জানান, বেঁধে দেয়া 48 ঘন্টা সময়ের মধ্যে খুনিদের গ্রেপ্তার করা না হলে রবিবার সকালে আবারও শাহবাগ থানা ঘেরাও করবে তারা। দেয়া হবে কঠোর কর্মসূচি। যে স্টেপ করে হত্যা করেছে তাকে যদি গ্রেপ্তার করা না হয় তবে আমরা শাহবাগ থানায় আবার অবস্থান নিব। শাহরিয়ার আলম সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। এফ রহমান হলের আবাসিক ছাত্র ছিলেন তিনি। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েটের একাডেমিক কার্যক্রম বন্ধ টানা প্রায় 3 মাস। শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় অবস্থানে থাকায় বিপাকে পড়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে অচলাবস্থা সৃষ্টি হয়েছে কুয়েটে। গেল 18 ফেব্রুয়ারি সংঘর্ষের ঘটনায় 37 শিক্ষার্থীকে শোকজের প্রতিবাদ, নিরপেক্ষ নতুন তদন্ত কমিটি গঠন সহ 5 দফা দাবি বাস্তবায়নে রোডম্যাপ ঘোষণার দাবিতে আবারও উপাচার্যের ভবনের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করে কুয়েট শিক্ষার্থীরা। এ বিষয়ে ধৈর্য ধরার আহ্বান জানান নতুন উপাচার্য। উপাচার্যের আশ্বাসে আপাতত কর্মসূচি স্থগিত হলেও দাবি আদায়ে অনড় শিক্ষার্থীরা। আমার সিন্ডিকেটে 37 জনকে সাময়িক বহিষ্কার দেওয়া হয়েছিল, যেটা শিক্ষা উপদেষ্টা আসার কারণে 102তম সিন্ডিকেটে সেটা প্রত্যাহার করা হয়েছে। পুনরায় নতুন ভিসি আসার পরে সেই জিনিসটা রিওপেন করে আমাদের সাথে আসলে একটা ইনজাস্টিস করা হচ্ছে। একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে যে দ্রুত একাডেমিক কার্যক্রম শুরুর জন্য ঘোষণা আসতে হবে। অপরদিকে শিক্ষকদের লাঞ্ছনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে কুয়েট শিক্ষক সমিতির দেয়া 7 দিনের আলটিমেটাম শেষ হয় বৃহস্পতিবার। দাবি আদায় হলে রোববার তারা ক্লাসে ফিরবেন, আর না হলে অসহযোগ আন্দোলনের ঘোষণা শিক্ষকদের। এই সপ্তাহ অধিবেশনের মধ্যে যদি আমাদের যে আমরা যৌক্তিক দাবিগুলো উপস্থাপন করছিলাম যে যারা প্রকৃত দোষী তাদের হচ্ছে বিচার, সেটা যদি না হয় বা বস্তা হয়, তখন আমাদের বলাই আছে যে আমরা যারা হেড, ডিন, ডিরেক্টর, প্রভোস্ট, মানে যারা টিচার হিসেবে বিভিন্ন ধরনের দাপ্তরিক দায়িত্ব আছে, তারা হচ্ছে অসহযোগে যাব, কোনো ধরনের প্রশাসনের সাথে আমরা কাজে যাব না। এদিকে শিগগিরই সব সমস্যার সমাধান হবে বলে আশা নতুন উপাচার্যের। সবাই আপন আপন জায়গা থেকে দাবিতে অনড়, যার কারণে আসলে সময়টা একটু বেশি লাগতেছে। বাট আশা করি আল্লাহর রহমতে আমরা কি একদিন না একদিন তো স্যারেরাও ক্লাস নিবে, ছাত্ররা ক্লাসে যাবে, বাট এটার এক্সাক্ট ডেট আমার কাছে নেই। প্রথম দিকে শিক্ষার্থীদের আন্দোলনে ক্লাস বন্ধ ছিল প্রায় 2.5 মাস। এরপর নতুন উপাচার্য নিয়োগ হলে 4 মে থেকে একাডেমিক কার্যক্রম চালুর কথা থাকলেও শিক্ষকদের আন্দোলনে তা আর হয়নি। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। রাজধানীর জিগাতলায় মাস্ক পরা দুর্বৃত্তদের হামলায় ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজের এক শিক্ষার্থী নিহত ও 3 জন আহত হয়েছেন। নিহত সামিউর রহমান আলভি রাষ্ট্রবিজ্ঞান 3য় বর্ষের ছাত্র ছিলেন। এদিকে রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নূর ইসলাম নামের এক ফটোগ্রাফার নিহত হয়েছেন। এ সময় তার কাছ থেকে ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।
শুক্রবার রাতে জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় মাস্ক পরা বেশ কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ডক্টর মালেক কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আলভিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হন আরও ৩ শিক্ষার্থী। নিহত আলভি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী। এদিকে রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হন ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করা ফটোগ্রাফার নূর ইসলাম। সিসিটিভি ফুটেজে দেখা যায় মুখে মাস্ক পরে দেশীয় অস্ত্র হাতে নূর ইসলামকে ধাওয়া করে কয়েকজন যুবক। নূর ইসলামও জীবন বাঁচাতে ছুটতে থাকেন, তবে শেষ রক্ষা হয়নি। আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে বাংলাদেশ মেডিকেল ও পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ক্যামেরা ছিনতাইয়ের উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে নূর ইসলামের সহকর্মী। এ ঘটনায় সুষ্ঠু বিচার চান স্থানীয়রা। এই বড় বড় ছুরি মনে করেন কি আমি এখন আমার ব্যাগ টানতাছে, আমি ব্যাগটা খুইলা দিয়া আমি দৌড় দিছি আর নুরু দিছে সামনের দিকে দৌড়, ওরে দৌড়া ফেলাইছে, ওরে কোবাইছে। এই এলাকাটার মধ্যে পাশেই আরেকটা আমি দেখতে পেলাম, ওই জিগাতলা এরিয়াটার মধ্যে মানে ধানমন্ডি এরিয়াটার মধ্যে আরেকটা সেখানে একটা মামলা হয়েছে, সেদিকে মানে ওনাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এদিকে সিসি ক্যামেরা ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত তদন্তের কাজ চলছে বলে জানায় পুলিশ। আমরা দেখতেছি আসলে কারা করলো, কিভাবে করলো, এটা আমরা আসলে একটু সময় লাগবে। এরপরে আমরা হয়তো বলতে পারবো যে এরা কারা ছিল বা কি কারণে মারছে, এর পিছনের ঘটনা কি আছে, এটা সবই হয়তো বা তদন্তে বেরিয়ে আসবে। ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীর বাড্ডার দক্ষিণ আনন্দনগরের আনসার ক্যাম্পের পাশে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের নারী ও শিশুসহ 5 জন দগ্ধ হয়েছেন। তাদের কেউই শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক। শুক্রবার মধ্যরাতে দগ্ধ হলে স্থানীয়রা তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করে। দগ্ধরা হলেন তোফাজ্জল মিয়া, তার স্ত্রী মাজুরা বেগম, তাদের মেয়ে তানিশা, মিথি ও তানজিলা। জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাক্তার শাওন বিন রহমান জানান, দগ্ধ প্রত্যেকের শ্বাসনালী পুড়ে গেছে, কেউই শঙ্কামুক্ত নন। পরিবারের সদস্যরা জানায়, রাতের দিকে রান্না করার সময় চুলায় দেশলাই জ্বালানো মাত্রই ঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণ হয়। এতে তোফাজ্জল ও তার স্ত্রী এবং তাদের 3 মেয়ে দগ্ধ হয়। সবারই আসলে মেজর বার্ন। যিনি আছেন তোফাজ্জল 45 বছর বয়স, ওনার হচ্ছে 80% পড়েছে। মানসুরা 35 বছর বয়স, ওনার হচ্ছে আপনার 67% পড়েছে। এবং ওই ফ্যামিলিরই 3টি বাচ্চা আছে, মেয়ে বাচ্চা। ওনাদেরও হচ্ছে একজনের 66%, একজনের 60% এবং একজনের 30% পড়েছে এবং সবার শ্বাসনালী পড়েছে। সবাই আশঙ্কাজনক অবস্থায় আছে। বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখিয়ে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের কর্ণধার খায়রুল বাশারের বিরুদ্ধে। আত্মগোপনে থাকা বাশারকে খুঁজছে পুলিশ। ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তার নামে মামলা করেছে সিআইডি। প্রাথমিক তদন্তে বিপুল অর্থ পাচারের সত্যতাও পেয়েছে সংস্থাটি। বাশারের প্রতারণায় চরম বিপাকে প্রায় 1,500 শিক্ষার্থী। উচ্চশিক্ষার জন্য কানাডা যেতে চেয়েছিলেন মানিকগঞ্জের সানজিদুর রহমান। বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের বিজ্ঞাপন দেখে 2021 সালের নভেম্বরে তাদের অফিসে যান তিনি। প্রায় 9 লাখ টাকার চুক্তিতে সঞ্জিদকে দেওয়া হয় একটি বিশ্ববিদ্যালয়ের অফার লেটার। তবে সেটি ছিল ভুয়া। টাকা ফেরতের কথা বললেও টালবাহানা করছে বিএসবি। প্রতারণার কারণে দেনায় জড়িয়েছে সঞ্জিদের পরিবার। ব্যাংক থেকে লোন নিয়েছি, তারপরে আমাদের পারিবারিক জায়গা সম্পত্তি যা ছিল মানে সব কিছু মনে করেন যে টাকা টুকা জায়গা সেল করে দেওয়ার পরে মনে করেন আমরা ওখানে টাকা দিচ্ছি। শিক্ষার্থীরা বলছেন এমন ভুক্তভোগী রয়েছেন প্রায় 1,500। কেউ আত্মীয়ের কাছে, কেউ বা ব্যাংকের কাছে ঋণী, কারো পরিবার বিক্রি করেছে জমি। তাদের অবস্থা খুবই করুণ। কারো ভাই মারা গেছে বিনা চিকিৎসায়, কারো চিকিৎসা করাইতে পারছে না। অ্যাটলিস্ট 20 ফ্যামিলির কথা আমি বলতে পারবো যে যার সংসার ভেঙে গেছে অলরেডি, এবং আরও অলমোস্ট 30 পিপল আছে যাদের সংসার ভাঙার পথে। অভিযোগ পেয়ে বিএসবির সভাপতি খায়রুল বাশার সহ 3 জনের নামে অর্থ পাচারের মামলা করেছে সিআইডি। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পেয়েছে সংস্থার ফিনান্সিয়াল ক্রাইম বিভাগ। পলাতক বাশারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। অভিযোগ আমরা সিআইডি অনুসন্ধান করেছি, অনুসন্ধান করে তার বিরুদ্ধে অপরাধের প্রাথমিক যে অপরাধ সে করেছে সেটা প্রাথমিক তদন্তে আমরা পেয়েছি। আমাদের একটা তারই আলোকে
গুলশা থানায় একটি মামলা হয়েছে। মামলার আলোকে আমাদের তদন্ত কার্য চলমান রয়েছে এবং তদন্ত শেষে আমরা যা পাবো সেই অনুযায়ী আমরা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব। এভাবে শত কোটি টাকা আত্মসাৎ করেছেন বিএসবির শীর্ষ 3 ব্যক্তি। তথ্য সিআইডির। তাদের কাছে অভিযোগ দিয়েছে 141 জন ভুক্তভোগী। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাখাইনে করিডোরের মতো সার্বভৌমত্ব সংশ্লিষ্ট বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার জন্য সরকারকে আহ্বান জানিয়েছে এনসিপি। দলটির নেতারা বলছেন, ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা এখনও রয়ে গেছে, চালিয়ে যেতে হবে লড়াই। শুক্রবার দলের যুব উইং জাতীয় যুব শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন নেতারা। আপনারা একটি ঐতিহাসিক আজকের এই প্রোগ্রামের সাক্ষী হতে পেরেছেন। রাজধানীর গুলিস্তানে আবরার ফাহাদ এভিনিউয়ে আয়োজন করা হয় এনসিপির যুব উইং জাতীয় যুব শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠান। বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সেখানে উপস্থিত হন নেতাকর্মীরা। কোরআন তেলাওয়াত আর সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীতে শুরু হয় অনুষ্ঠান। পরে মঞ্চে বক্তব্য রাখেন নেতারা। মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থা এখনো রয়ে গেছে, চালিয়ে যেতে হবে লড়াই। জাতীয় যুব শক্তির কমিটমেন্টের জায়গা হলো জীবন যতদিন আছে, প্রাণ বায়ু যতক্ষণ শরীরে আছে, বাংলাদেশ রাষ্ট্রের যদি অস্তিত্ব থাকে, জীবনের উপর দিয়েও তারা আগামীর বাংলাদেশকে রক্ষা করে যাবে ইনশাআল্লাহ। এ সময় অ্যাডভোকেট তরিকুল ইসলামকে আহ্বায়ক ও ডাক্তার জাহিদুল ইসলামকে সদস্য সচিব করে যুবশক্তির 135 সদস্যের কমিটি ঘোষণা করা হয়। তরুণেরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, বর্তমান ব্যবস্থা আর চলতে পারে না, নতুন রাষ্ট্রকল্প প্রয়োজন এক নতুন পথ। যে বাংলাদেশের যে যুব সমাজ আছে তাদেরকে নিয়ে, তাদের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশে কোনো ধরনের ফ্যাসিবাদী আমরা কোনোদিনও মাথা উঁচু করে দাঁড় করাতে দিব না। সদস্য সচিব আক্তার হোসেন বলেন, দেশে এখনো অরাজক পরিস্থিতি, এর জন্য দায়ী একটি অসাধু পক্ষ ও কিছু বিদেশি শক্তি। সার্বভৌমত্বের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজনীতিবিদদের সঙ্গে আলোচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। মানবিক করিডোরের প্রয়োজন আছে কিনা, সেই করিডোরের নিয়ন্ত্রণ কাদের কাছে থাকবে, সেই করিডোর দিয়ে কি পারাপার হবে, স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশ রাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট প্রত্যেকটা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে তবেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এছাড়া নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচনের দাবিও করেন আক্তার হোসেন। নতুন সংবিধানের স্বার্থে একটি গণপরিষদ নির্বাচন আয়োজন করতে হবে। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মানবিক করিডোরের বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করতে হবে বলে জানিয়েছেন এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা শিল্পকলা একাডেমিতে জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদের সম্মানে এক সমাবেশে তিনি এই কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, এই সরকারকে মানবিক করিডোর বিষয়ে অবস্থান সুস্পষ্ট করতে হবে। এই নিয়ে কোনো ধোঁয়াশার মধ্যে থাকতে চান না তারা। ভারত ও মার্কিন আধিপত্য এদেশে চলবে না জানিয়ে তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব কোনো পরাশক্তির কাছে বন্ধক দেয়া যাবে না। দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠনে দেরি নিয়ে ক্ষোভ প্রকাশ করে হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, জানুয়ারি মাসেই দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন করার কথা ছিল, 5 মাস হতে চললেও ট্রাইব্যুনাল গঠন করা হয়নি। এই বিষয়েও সরকারকে অবস্থান পরিষ্কার করতে হবে। মানবিক করিডোর নিয়ে যে প্রশ্নগুলো এসছে, এই প্রশ্নগুলো জাতির সামনে এটির যথাযথ স্পষ্ট উত্তর দিয়ে জাতিকে যথাযথ পথ প্রদর্শন করুন এবং এই মানবিক করিডোর নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান আমরা স্পষ্ট একটা অবস্থান দেখতে চাই। ফারাক্কা বাঁধ বাংলাদেশের মানুষের মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। শুক্রবার ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে রাজধানীতে এক সমাবেশে 54টি নদীর পানির ন্যায্য হিস্সা আদায়ে ভারতের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ করার দাবি জানান নেতারা। শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে মাওলানা ভাসানীর ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে গণসমাবেশের আয়োজন করে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি। গণসমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, 54টি নদীর পানির ন্যায্য হিস্সা আদায়ে জাতিসংঘের কাছে ভারতের বিরুদ্ধে অভিযোগ করতে হবে। এ সময় অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে অভ্যুত্থানে অংশ নেয়া দলগুলোর মধ্যে বিভাজন সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেন জোনায়েদ সাকি।
জাতিসংঘের তত্ত্বাবধানে সালিসি বিধান রেখে নতুন করে চুক্তি করতে হবে, তার জন্য জনগণকে ঐক্যবদ্ধ করেন। কিন্তু আমরা অন্তর্বর্তী সরকারের অনেক কর্মকাণ্ডই দেখতে পাচ্ছি যেন বিভাজন আবার নতুন করে তৈরি হচ্ছে। ফারাক্কাবাদকে বাংলাদেশের মানুষের মরণ ফাঁদ হিসেবে আখ্যা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। আবার নতুন করে আমাদের সরকারের মাধ্যমে জাতিসংঘে নিয়ে যেতে হবে, কেননা এই মরণ ফাঁদ কিন্তু বাংলাদেশের 18 কোটি মানুষের জীবন মরণের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ফারাক্কাবাদের বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ ও ভারতের কয়েকটি রাজ্যের মানুষ ও জীববৈচিত্র্য। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজার থেকে ঢাকা অভিমুখী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট উড্ডয়নের পরপরই চাকা খুলে যাওয়ার ঘটনা ঘটেছে। ওই অবস্থাতেই উড়োজাহাজটি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। এই ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করে 15 দিনের মধ্যে প্রতিবেদনের নির্দেশ দেওয়া হয়েছে। দুপুর 1টার পর 71 জন যাত্রী নিয়ে কক্সবাজার থেকে ছেড়ে আসার সময় চাকা খুলে যায় বাংলাদেশ বিমানের BG436 ফ্লাইটটির। পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে সংবাদটি জানিয়ে জরুরি অবতরণের ব্যবস্থা করতে অনুরোধ করেন। পাইলটের বার্তা পাওয়ার পরপরই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর জরুরি অবতরণের প্রস্তুতি নেয়। রানওয়ের পাশে জরুরি ভিত্তিতে প্রস্তুত রাখা হয় ফায়ার সার্ভিস সহ নিরাপদ অবতরণের সব ব্যবস্থা, সাথে ফ্লাইটটি ইমার্জেন্সি ঘোষণাও দেওয়া হয়। সবশেষে পাইলটের দক্ষতায় শিশুসহ মোট 71 জন যাত্রী নিয়ে দুপুর 2:17 শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটটি। দেখতেছি যে অনেক সময় লাগতেছে, তখন মনে মনে চিন্তা করতেছি কেন এত সময় লাগতেছে। তখন আমি আমার এই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতেছি বসে বসে, কিন্তু আমি বুঝতে পারি নাই। নামার পরে শুনলাম যে চাকা খুলে পড়ছে। আমরা ঠিকমতো ল্যান্ড করে গেছি এবং আশা করি কর্তৃপক্ষ আরেকটু সচেতন হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক ABM রওশন কবির জানান, বিমানটির বাম পাশের একটি চাকা খুলে নিচে পড়ে যায়, তবে যাত্রীরা সবাই সুস্থ আছেন। একটা ল্যান্ডিং গিয়ার খুলে পড়ে গেছে, যাই হোক এটা পরে ঢাকায় এটা সেফলি ল্যান্ড করছে অলরেডি, প্যাসেঞ্জাররাও নেমে যাচ্ছে, কোনো প্রবলেম হয়নি। এদিকে এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, বিমানের পেছনের একসাথে 2টি চাকা থাকে, এর মধ্যে একটি চাকা নিয়ে জরুরি অবতরণ করতে পারে, তবে তা ঝুঁকিপূর্ণ। বিষয়টি জরুরি ভিত্তিতে তদন্ত করা উচিত বলে মত দেন বিশেষজ্ঞরা। দুই সাইডেই তিনটা একটা আউটসাইড দুইটা থাকে আর কি, তো ওই দুইটাতে একটা পড়ে গেছে, সব ল্যান্ড করে গেছে, তো ওইখানে খুব একটা অসুবিধা হওয়ার কোনো কথা নাই, অসুবিধা হবে না, ল্যান্ড করতেই পারে। কথা সেটা না, কথা হচ্ছে যে পড়ে গেল কেন, এটা নিশ্চয়ই এখানে গাফিলতি আছে। সংশ্লিষ্টরা বলছেন, বিমান আকাশে ওড়ার পর চাকা খুলে যাওয়ার মতো ঘটনা গুরুতর। এ ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় সে ব্যাপারে বিমান বাংলাদেশকে আরও কার্যকর ব্যবস্থা নিতে হবে। তাসপিয়া রহিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে অপপ্রচার বন্ধ ও নির্বাচনে 33% আসন নারীদের জন্য রাখা সহ 3 দফা দাবি জানিয়েছেন নারীরা। শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে নারীর ডাকে মৈত্রী যাত্রা কর্মসূচির ঘোষণাপত্রে এই দাবি জানানো হয়। কর্মসূচিতে সংহতি জানান শিক্ষার্থী, সংস্কৃতি কর্মী, শ্রমিক, পেশাজীবী ও অর্ধ শতাধিক সংগঠন সহ সর্বস্তরের নারীরা। শুক্রবার বিকেলে রাজধানীর সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউ পূর্ণ হয় সর্বস্তরের নারীদের মিলন মেলায়। নারীর প্রতি সমতা, মর্যাদা ও ন্যায় বিচারের দাবিতে আয়োজন করা হয় নারীর ডাকে মৈত্রী যাত্রা শীর্ষক এই কর্মসূচির। শুরুতেই প্রদর্শন করা হয় প্রতিবাদী মঞ্চ নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা তুলে ধরেন তাদের অধিকারের কথা। আমাদের যে রাইটসগুলো সেইগুলো থেকে আমাদেরকে বঞ্চিত না করে আমাদের রাইটসগুলো নিয়ে একটা সংবিধান, একটা আইন গঠন করা হোক। এরপর পাঠ করা হয় ঘোষণাপত্র। নিরুৎসাহিত করা তৎপরতা দিবালোকের মতো স্পষ্ট। নারী বিষয়ক সংস্কার কমিশনের গঠনমূলক সমালোচনা না করে নারীদের নিয়ে কটূক্তি করার সমালোচনা করা হয় ঘোষণাপত্রে। আমরা দেখছি সমতার দাবিকে অবমূল্যায়ন করে, মর্যাদা ও ন্যায় বিচারের আকাঙ্ক্ষাকে অগ্রাহ্য করে গণতন্ত্রের স্বপ্নকে সংখ্যাগরিষ্ঠের কর্তৃত্ব ও নিয়ন্ত্রণের অস্ত্র বানানোর চেষ্টা চলছে।
এ সময় তারা বলেন, সাম্য, স্বাধীনতা, ন্যায় বিচার ও সহনশীলতাতেই উজ্জীবিত নারীরা, যা ছিল দীর্ঘ নারী আন্দোলন ও জুলাই অভ্যুত্থানের লড়াইয়ের কেন্দ্র। বাংলাদেশের শতকরা 96% নারী আজও ভূমির মালিকানা থেকে বঞ্চিত। এশিয়ায় বাল্যবিবাহের শীর্ষে রয়েছে বাংলাদেশ। নারী বিষয়ক সংস্কার কমিশনের বিরুদ্ধে চালানো অপপ্রচার বন্ধসহ 3 দফা দাবি তুলে ধরেন তারা। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন ঘিরে গুজব ও অপপ্রচার এবং ধর্মীয় মূল্যবোধকে অস্ত্র করে হিসাব ব্যবহার করে আতঙ্ক সৃষ্টির বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নিতে হবে। পরে মানিক মিয়া এভিনিউয়ে শোভাযাত্রার মধ্য দিয়ে শেষ হয় কর্মসূচি। শিকদার মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টাকা নিয়েও হজে না পাঠানোর অভিযোগ উঠেছে দুটি এজেন্সির বিরুদ্ধে। রাজধানীর মুসলিম হজ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এবং কিবলা ইন্টারন্যাশনাল ট্রাভেলসের বিরুদ্ধে অভিযোগ, আবারও পুরো প্যাকেজের টাকা দাবি করছে এজেন্সি দুটি। এরই মধ্যে হজ অফিসে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে হজ অফিস ও হাব। দিনাজপুরের বাসিন্দা মোহাম্মদ শাহিন চলতি বছর হজে যাওয়ার জন্য স্থানীয় হাফেজ মহসিনের মাধ্যমে টাকা জমা দিয়েছিলেন রাজধানীর পুরানা পল্টনের মুসলিম হজ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে। তবে সেই এজেন্সি এখন বলছে শাহিনের নামে কোনো টাকা জমা হয়নি, যদিও একটি বেসরকারি ব্যাংকে টাকা জমা দেওয়ার রসিদ রয়েছে শাহিনের কাছে। আপনি যাবেন ফুল টাকা দিতে হবে, 5,70,000 টাকা দিতে হবে, মানে পার হেড 3 জনে দিতে হবে, তাহলে আমরা আপনাকে দিয়ে যাবো, নাহলে মঙ্গলবার দিন ক্যান্সেল করে দিব। শাহিনের মতো আরও 3 জন ওই এজেন্সির প্রতারণার শিকার। তারাও এখন ঘুরছেন হজ অফিসের বারান্দায়। এদের প্রত্যেকের টাকা নিয়েছিলেন হাফেজ মহসিন। যাত্রীদের অভিযোগ, মহসিনের কাছে আগের ওমরার টাকা পাবে মুসলিম হজ এজেন্সি। এ নিয়ে তৈরি হয়েছে জটিলতা। এখন লাপাত্তা সেই মহসিন। কিন্তু আমাদের টাকা যে দিছে, আমাদের কিন্তু এখানে এভিডেন্স আছে। পুরানা পল্টনের মুসলিম হজ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের অফিসে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে ফোনে কথা হয় এজেন্সির মালিক মোহাম্মদ কাদেরের সঙ্গে। দোষ চাপালেন হজযাত্রী এবং মোয়াল্লেম মহসিনের ওপর। বারবার বলছি টাকা অ্যাকাউন্টে দেওয়ার জন্য, হাজিদেরকে জানাইছি, কিন্তু হাজিরা আমাদের সাথে কথা বলতে রাজির আগ্রহ ছিল না। যখনই দেখছে যে যাইতে পারতেছে না, তখন হাজিরা বলে যে আমরা তাকে বুঝি নাই। তো সময় হারায় বুঝলে তো হবে না। হজ ক্যাম্পে ঘুরছেন আরেক ভুক্তভোগী দিনাজপুরের হায়দার আলী। তিনিও তার স্ত্রী ভিআইপি প্যাকেজে 21 লাখ টাকা দিয়েছেন নরসিংদীর কিবলা হজ এজেন্সির মালিক কেফায়েতুল্লাহকে। এখন তাদের যাত্রাও অনিশ্চিত প্রতারণার কারণে। গোটা টাকাটাই তো আসা এখন আত্মসাৎ করে ফেলছে। এখন আমি আজকে আদৌ যেতে পারবো কি পারবো না, এটা নিয়ে দ্বিধাতে বলতেছি। এরই মধ্যে প্রতারণার শিকার যাত্রীরা অভিযোগ দিয়েছেন হজ অফিসে। এজেন্সির সঙ্গেই আমাদের এগুলো নেগোসিয়েট করতে হবে এবং এজেন্সির মাধ্যমেই এই সমস্যার সমাধান করতে হবে। গ্রুপ লিডার তার ব্যক্তি, গ্রুপ লিডার রেসপন্সিবিলিটি এজেন্সিকে নিতে হবে। আর এজেন্সির সঙ্গে যোগাযোগ করে প্রতারণার শিকার যাত্রীদের সৌদি আরবে পাঠানোর কথা জানিয়েছেন হাবের মহাসচিব। হজযাত্রীদের না যাওয়ার পিছনে এজেন্সির যদি কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়, সেই বিষয়ে সরকার অবশ্যই ব্যবস্থা নেবে এবং সরকারের সাথে আমরা অবশ্যই থাকব। কেউ যেন এমন প্রতারণা করতে না পারে সে বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে ধর্ম মন্ত্রণালয়ের প্রতি আহ্বান হজ যাত্রীদের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের প্রতি 4 জনের মধ্যে 1 জন উচ্চ রক্তচাপে ভুগছেন। মোট আক্রান্ত 3 কোটির বেশি হলেও অর্ধেকই তা জানেন না। চিকিৎসার আওতায় আছেন মাত্র 35%, আর উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আছে কেবল 14%। চিকিৎসকরা বলছেন হাই ব্লাড প্রেশার নিয়ে অবহেলার কারণে বাড়ছে হৃদরোগ, স্ট্রোক ও কিডনি রোগের ঝুঁকি। 15 বছর ধরে উচ্চ রক্তচাপে ভুগছেন শরীফুর রহমান। রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন সরকারি এই চাকরিজীবী। ঘুমের ব্যাঘাতসহ কোনো অনিয়ম হলেই দেখা দেয় জটিলতা। ওষুধ ইরেগুলার হয়ে যায়, নাহলে দেখা যায় যে হয়তো ইরেগুলার ঘুম হয়, প্রেশারের সাথে যেটা সাংঘর্ষিক, প্লাস হয়তো কাজের স্ট্রেস পড়লে যেটা হয়। আমার মূলত আসলে আজকের এইখানে আসা হচ্ছে, গত 1 সপ্তাহ যাতে আমার ঘুমও ঠিকমতো হয়নি। দেশে 18 বছর থেকে 69 বছর বয়সী প্রতি 4 জনের 1 জনই উচ্চ রক্তচাপে ভুগছেন। 2010 সালে আক্রান্তের হার ছিল 17.9%। 2022-এ বেড়ে দাঁড়ায় 24.6%। 2030 সালে এই হার 28%-এ পৌঁছানোর শঙ্কা চিকিৎসকদের। প্রায় 3 কোটি লোক উচ্চ রক্তচাপে আক্রান্ত এবং এখন পর্যন্ত তার মাত্র অর্ধেক আমরা
তাদেরকে শনাক্ত করতে সক্ষম হয়েছি। আতঙ্কের বিষয় হচ্ছে যে আসলে যাদেরকে আমরা শনাক্ত করতে সক্ষম হয়েছি তাদের সবাইকে আমরা আসলে চিকিৎসার আওতায় আনতে পারি না। ওষুধ না খাওয়ার কিন্তু পরিণাম ভয়াবহ হতে পারে, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। যখন আমরা ওষুধটা খাই না তখন হঠাৎ করে প্রেশার অনেক বেড়ে যেতে পারে এবং ওই মুহূর্তে রোগীর কিন্তু মারাত্মক ঝুঁকি। বিশেষজ্ঞরা বলছেন বংশগত ও হরমোনজনিত কারণের পাশাপাশি স্থূলতা, খাদ্যাভ্যাস, পরিশ্রম না করার কারণেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। নিয়ন্ত্রণে না থাকলে ডেকে আনতে পারে হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনি জটিলতার মতো বিপদও। হঠাৎ করে তার স্ট্রোক হয়ে যেতে পারে, ব্রেনের স্ট্রোক, তার চোখ অন্ধ হয়ে যেতে পারে, সে একটা হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। এবং অনেক দিন ধরে যখন উচ্চ রক্তচাপ একটা মানুষের থাকে তখন তার কিডনি আস্তে আস্তে বিকল হতে থাকে। প্রত্যেকটা অঙ্গ কিন্তু উচ্চ রক্তচাপের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের গবেষণা বলছে হৃদরোগের জটিলতা নিয়ে গত 1 বছরে ভর্তি রোগীর প্রায় 58% উচ্চ রক্তচাপে ভুগছিলেন। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মেহেরপুরের ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোতে 2 মাস ধরে ওষুধ না থাকায় দুর্ভোগে রোগীরা। জেলার সব ইউনিয়নেই ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। জেলা সিভিল সার্জন জানান, ওষুধের কিছুটা ঘাটতি রয়েছে, সরবরাহ স্বাভাবিক হলেই সংকট কেটে যাবে। তবে সেবা স্বাভাবিকে কতটা সময় লাগবে সেই বিষয়ে কোনো আশ্বাস দিতে পারেননি তিনি। গ্রামাঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিতে ইউনিয়নগুলোর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে দেয়া হয় 22 ধরনের ওষুধ। কিন্তু মেহেরপুরের সব ইউনিয়নেই 2 মাস ধরে ওষুধ সরবরাহ হচ্ছে না। এতে দুর্ভোগে পড়েছেন রোগীরা। 2টা পেয়েছি, একটা পাইনি। এরকম বিভিন্ন সমস্যার কারণে অনেকে আসছে, কিন্তু সরবরাহ কম থাকার কারণে সবাই পর্যাপ্ত ওষুধ পাচ্ছে না। ওষুধ তো নাই, দিল না, সরকার দেয়নি, তো দেবো কোথায় হলে তাই বলছি। আগের দিনে শতাধিক রোগী সেবা নিলেও ওষুধ না পাওয়ায় কমে গেছে তাদের সংখ্যা। বেশিরভাগ স্বাস্থ্যকেন্দ্রেই অলস সময় কাটছে কর্মীদের। ওষুধের একটু স্বল্পতার কারণে আমরা সেভাবে রোগীদেরকে ওষুধ প্রেরণ করতে পারছি না। তারপর রোগীদেরকে ওই যেখানে 10টা দেওয়ার কথা সেখানে 2-3টি করে দিয়ে আপাতত রিকভারি করার চেষ্টা করছি। ডেলি 80টা করে রোগীর উপস্থিতি ছিল, কিন্তু এখন ওষুধ না থাকার কারণে আমরা রোগীদের ওষুধ দিতে পারছি না। রোগীদের উপস্থিতি একেবারে নাই বললেই চলে। ওষুধ সরবরাহে কিছুটা ঘাটতি বলে জানান সিভিল সার্জন। সরবরাহ স্বাভাবিক হলে সংকট কেটে যাওয়ার আশা তার। ওষুধের সরবরাহ আমাদের স্বাভাবিক ছিল, মাঝখানে একটু শর্ট আছে, এটা প্রসেসিং আছে, চলে আসবে। আর সেবা কিন্তু অলরেডি চলছে। মানুষ ওষুধ হয়তো যে পরিমাণে দেওয়ার কথা ছিল সেই পরিমাণ না দিয়ে একটু কম দিতে হচ্ছে, রেশনাল করে দিতে হচ্ছে। আর এর মধ্যে ওষুধ চলে আসলে আবার সেটা নিয়মিতভাবে ওষুধ মানুষকে দেওয়া যাবে। জেলায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে 18টি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামে কর্ণফুলীর দক্ষিণ পাড়ে বিদেশি বিনিয়োগকারীদের জন্য মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের পরিকল্পনা করছে সরকার। এজন্য বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করেছে জাতীয় পর্যালোচনা কমিটি। বিনিয়োগের ভালো আশা তৈরি হলেও তা কতটুকু সফল হতে পারবে তা নিয়ে সংশয় রয়েছে পরিকল্পনাবিদদের। কর্ণফুলী টানেল পার হয়ে আনোয়ারার দক্ষিণে বিস্তীর্ণ এলাকা, যেখানে প্রাথমিকভাবে 400 একর জায়গায় মুক্ত বাণিজ্য অঞ্চল করার উদ্যোগ নিয়েছে বিনিয়োগ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বিডা। বিনিয়োগ সম্ভাবনার পাশাপাশি ব্যাপক কর্মসংস্থানের সুযোগ হবে এই অঞ্চলে। কেউ প্রোডাকশন করবে, করে আবার দেশের বাইরে নিয়ে চলে যাবে। তো এটার মাধ্যমে যেটা হবে সেটা হচ্ছে যে তারা যাবতীয় বাংলাদেশের রেড টেপের বাইরে থাকবে, আবার অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের লেবার ফোর্সকে ইউজও করতে পারবে। সো দুইটা মিলিয়ে আমাদের জন্য উইন উইন, ওনাদের জন্য উইন উইন সিচুয়েশন। এ বিষয়ে সামগ্রিক পর্যালোচনায় জাতীয় কমিটি করেছে বিডা। চলতি বছরের মধ্যেই পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় তারা। এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। বিদেশি বিনিয়োগকারী যারা বাংলাদেশে বিনিয়োগ করতে যাচ্ছে, বিশেষ করে ইন্ডাস্ট্রি বেস যারা, তাদের জন্য কিন্তু অনেক ধরনের সুবিধা এখানে থাকবে। তারা কিন্তু সেগুলোতে আকৃষ্ট হবে এবং বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশকে তারা তাদের আগ্রহের কেন্দ্রবিন্দু হিসেবে রাখবে বলে আমার বিশ্বাস। সমুদ্র ও বিমানবন্দর কাছে হওয়ায় বিদেশি বিনিয়োগের ভালো আশা রয়েছে। তবে নগর পরিকল্পনাবিদরা বলছেন, চট্টগ্রামের দীর্ঘমেয়াদী উন্নয়নকে মাথায় রেখেই হতে হবে এই পরিকল্পনা। কমফোর্টেবল লিভিংটাকে
ডিস্টার্ব করবে না আগামী অন্তত 100 বছর, তাহলে আমার কোনো আপত্তি নেই সেই স্টাডিটি যদি করে দিয়ে থাকে। আর করা যদি না হয়, এখনই এই সমীক্ষাটি করা প্রয়োজন এবং আমার নগর কোন দিকে প্রপাগেট করবে তার বৃদ্ধির সাথে সাথে এটা বিবেচনায় রেখে, তাহলে এগুলি কোনো সংকট ক্রিয়েট করবে না। প্রায় 1 দশক আগে এই অঞ্চলে ঘোষিত চীনা অর্থনৈতিক অঞ্চল আজও আলোর মুখ দেখেনি। এমন পরিস্থিতিতে নতুন উদ্যোগ কতটা কার্যকর হবে তা নিয়ে আছে প্রশ্ন। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। মেহেরপুরের ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোতে 2 মাস ধরে ওষুধ না থাকায় দুর্ভোগে রোগীরা। জেলার সব ইউনিয়নেই ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। এ বিষয়ে আরও জানাতে মেহেরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাজিবুল হক। রাজিবুল, 2 মাস ধরে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে ওষুধ সংকট রয়েছে, এ বিষয়ে কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে না কেন? গত 2 মাস ধরে ইউনিয়ন পর্যায়ে যে প্রান্তিক জনগোষ্ঠী মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কেন্দ্র, কল্যাণ কেন্দ্র চালু হয়েছে অনেক আগেই। তবে গত 2 মাস ধরে এইসব কেন্দ্রগুলোতে ওষুধের সরবরাহ যে স্বাভাবিক সেটি বন্ধ হয়ে আছে, যার ফলে ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের চিকিৎসা সেবা। এই ব্যাপারে জেলা স্বাস্থ্য বিভাগ বলছে যে একটু সমস্যার কারণে প্রায় 2 মাস হলো ওষুধ সরবরাহ বন্ধ আছে। তবে ওষুধ যত দ্রুত সম্ভব এখানে সংগ্রহ করার জন্য বা বিতরণের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। যদি ওষুধ দ্রুত সরবরাহ হয়ে যায় বা স্বাভাবিক হয়, তাহলে হয়তো এই যে প্রান্তিক জনগোষ্ঠীর যে চিকিৎসা সেবা সেটা স্বাভাবিক থাকবে। তবে তার দাবি যে এটি সাময়িক যে বিঘ্ন হচ্ছে, এজন্য সাময়িক যে ব্যাহত হচ্ছে এটি আসলে ব্যাহত না। যেখানে ওষুধ সরবরাহ অর্থাৎ যেখানে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে প্রায় 22 ধরনের ওষুধ সরবরাহ করা হয়, সেখানে বর্তমানে ওষুধ সংকট থাকার কারণে কোনো স্বাস্থ্য কেন্দ্রে একেবারেই ওষুধ নেই। সেক্ষেত্রে সেখানে যারা কর্মরত আছে তারা অলস সময় পার করছেন। আর যেখানে 22 প্রকারের ওষুধ থাকার কথা, সেখানে কয়েকটি স্বাস্থ্য কেন্দ্রে 4 রকম বা 5 ধরনের ওষুধ আছে। সেক্ষেত্রে যারা চিকিৎসা নিতে আসছে তাদের প্রয়োজনের তুলনায় আসলে ওষুধ খুবই নগণ্য, যে ফলে যে চিকিৎসা সেবা পাওয়ার কথা সেটি তারা পাচ্ছে না। একটা সাধারণ যে রোগের জন্য আসে, যদি 4টা বা 5টা ধরনের ওষুধ চিকিৎসক তাকে ব্যবস্থাপত্রে দেয়, সেক্ষেত্রে সরকারি হাসপাতাল থেকে বা স্বাস্থ্যকেন্দ্র থেকে 2টি বা 3টি ওষুধ সরবরাহ করা হচ্ছে। সেক্ষেত্রে 1 সপ্তাহ পর্যাপ্ত ওষুধ দেওয়া হচ্ছে না। যেই সেক্ষেত্রে 2 দিন বা 1 দিনের ওষুধ দিচ্ছে এবং সেটি খুবই কম। সেক্ষেত্রে যারা উপশহরের কমিউনিটি ক্লিনিকের যারা অফিসার আছে, মেডিকেল অফিসার আছে, তারা যেসব রোগী আসছে ওষুধ না পেয়ে ফিরে যাচ্ছে, তাদেরকে শুধুমাত্র কাউন্সিলিং এর মাধ্যমে চিকিৎসার ব্যবস্থা করছে এবং ব্যবস্থাপত্র করে দিচ্ছে যাতে বাইরে থেকে ওষুধগুলো কিনে খায়। সেই ক্ষেত্রে যেখানে প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে প্রতিদিন 70 থেকে 80 জন রোগী চিকিৎসা নিতে আসে, সেই ক্ষেত্রে ওষুধ সংকট থাকার কারণে এখন সেখানে রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 10 থেকে 15টি। কোনো স্বাস্থ্যকেন্দ্রে একেবারে আসছেই না অনেকেই। তবে এই যত দ্রুত সম্ভব যদি ওষুধ সরবরাহ না করা হয়, তাহলে ইউনিয়ন পর্যায়ে যে স্বাস্থ্যসেবা সেটি পুরোটাই ব্যাহত হবে। মেহেরপুর থেকে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে ওষুধ সংকট নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাজিবুল হক। এবারও স্থানীয়ভাবে কোরবানির পশুর চাহিদা মেটানো সম্ভব বলে জানিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা। এজন্য সীমান্তে গরু পাচার ঠেকাতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। এরই মধ্যে বিজিবি বেশ কিছু পশু জব্দও করেছে। এদিকে খামারিদের ধারণা এবার লাভ কম হবে, এজন্য খাবারের বাড়তি দামকে দুষছেন তারা। কোরবানির পশু বিক্রিতে গতবার ভালো ব্যবসা করেছেন নাটোরের খামারিরা। এবার আরও বেশি গবাদি পশুর পরিচর্যা করা হচ্ছে এসব খামারে। স্থানীয় চাহিদা মিটিয়ে প্রায় 2.5 লাখ পশু বাইরের জেলায় বিক্রি করা হবে, যার বাজার মূল্য প্রায় 200 কোটি টাকা। তবে খাদ্যের দাম বাড়ায় এবার লাভ কম হওয়ার শঙ্কায় খামারিরা। মাংসের তুলনায় খাবারের দাম অনেক বেশি, তাই আমরা গরু পেলে লাভ হচ্ছে না। গমের ভুসি, ধানের গুঁড়া, খোল আমরা ফিট খাওয়াই না। চিটাগাং, সিলেট, ভৈরব, ঢাকা, ভুয়াপুর বিভিন্ন জায়গা থেকে খরিদ্দার আসে আমাদের এখান থেকে নিয়ে যায়। অলরেডি খরিদ্দার আসা শুরু হয়েছে। ঈদুল আজহার জন্য 87,000 গবাদি পশু প্রস্তুত করেছেন ফেনীর খামারিরা। প্রশাসন বলছে প্রান্তিক খামারিদের কথা চিন্তা করে সীমান্তে বাড়তি নজর রাখা হচ্ছে। গেল 2 মাসে ফেনী সীমান্ত থেকে 26 লাখ টাকা মূল্যের পাচার করা গরু জব্দ করেছে বিজিবি। আমরাও চাই না আমাদের খামারিরা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হোক। তাছাড়া এটা একটা অবৈধ কাজ, তো আমরা এই ব্যাপারে অত্যন্ত শক্ত অবস্থানে আছি। ব্রাহ্মণবাড়িয়ায় কোরবানির পশুর চাহিদা প্রায় 1,35,000, তবে লালন পালন করা হচ্ছে এর চেয়ে বেশি। প্রাণী সম্পদ কর্মকর্তারা জানান, গরু মোটা তাজাকরণে স্টেরয়েডের ব্যবহার বন্ধে প্রশিক্ষণ দেওয়া হয়েছে খামারিদের। কোরবানির যে গরুর চাহিদা সেটা ফিল আপ করে আমরা দেশের জন্য অন্য জেলাতে
বা আমরা ঢাকার দিকে এটা সরবরাহ দিতে পারবো। তো এইটা একটা বিষয়। আর একটা হলো যে কোরবানি হাটে আপনারা জানেন যে বরাবরের মতোই এবারও আমরা ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে আমাদের। হবিগঞ্জে 65,000 পশুর চাহিদা এবার, বিপরীতে 9 উপজেলায় প্রস্তুত আছে 70,700। প্রাকৃতিক উপায়ে পরিচর্যা নিশ্চিতে কাজ করার কথা জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এছাড়া এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে, আমন্ত্রণ পরের আয়োজনে।